আচ্ছা চলো আমরা চ্যাপ্টারটা তাহলে করি আজকে। দেখো 12 নম্বর চ্যাপ্টারে তোমাদের আছে গোলক। গোলক আর হচ্ছে তোমরা ক্লাস 9-এ করেছিলে বৃত্ত। এবার এই বৃত্ত আর গোলকের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে তোমায়। বেসিক বেসিক পার্থক্য হলো গোলক হচ্ছে 3D বা 3 ডাইমেনশন কোনো বস্তু, আর বৃত্ত হলো 2D বা 2 ডাইমেনশনাল কোনো বস্তু বা ছবি, যাই বলো না কেন। বৃত্তটা কি? বৃত্তর যদি পারফেক্ট এক্সাম্পল বলো, কারণ যেহেতু এটা 3D, যখন আমরা বুঝবো বা খাতায় ড্র করব তখন সেক্ষেত্রে অসুবিধাটা কি হয় না, বৃত্ত এবং গোলক একই রকম দেখতে হয়, যে কারণে একটু বুঝতে অসুবিধা হয়। যদি একটা বৃত্ত বলি তাহলে সেটা কি, আমরা যে মেয়েরা যে হাতে ধরো বালা পরে, তাহলে এই বালা এটা একটা বৃত্ত হতে পারে। গোলক কোনটা? গোলক আমরা ড্র করতে পারবো না, কিন্তু যদি গোলকের উদাহরণ বলি, সব থেকে বাস্তব উদাহরণ হচ্ছে ধরে নাও যে কোনো বল বা ফুটবল, তাহলে এটা বৃত্ত আর এটা গোলক। বৃত্ত তো আমরা জানি সবাই, প্রত্যেকে। আর আমরা যে চ্যাপ্টারটা এখন পড়বো সেটা হচ্ছে গোলক। মানে গোলক হচ্ছে 3D, এটা হচ্ছে বললাম একটা উদাহরণ ফুটবল হতে পারে, আরো নানান রকম উদাহরণ হয়। তো ফুটবল একটা তার মধ্যে অন্যতম উদাহরণ, গোলাকার যে সমস্ত জিনিস। এবং তাহলে গোলকের হচ্ছে যদি আমি তল সংখ্যা বলি, তাহলে তল সংখ্যা কটা? তল সংখ্যা কিন্তু বাবা গোলকের একটাই, এর হচ্ছে তল সংখ্যা একটাই। তুমি যদি বলো যে স্যার বৃত্তর তল সংখ্যা, বৃত্তর তল সংখ্যা যেহেতু 2D, তাহলে তুমি দুটো বলতে পারো, এই পাশে একটা ও পাশে একটা। আর ফুটবল তুমি যদি যে কোনো পজিশনে তুমি বসিয়ে দাও, ও গড়িয়ে গড়িয়ে চলে যাবে। তার মানে কি, তল সংখ্যা হচ্ছে এক। তাহলে এক তল বিশিষ্ট একটা ঘনবস্তুর নাম কি? সেটা হচ্ছে গোলক। গোলকের তল সংখ্যা হচ্ছে একটাই, মানে একটাই তল। গোলকের যেমন ব্যাসার্ধ আছে, বৃত্তেরও সেরকম ব্যাসার্ধ আছে। গোলকেরও ব্যাসার্ধ, বৃত্তেরও ব্যাসার্ধ। আমরা গোলক আর বৃত্তকে অনেক সময় গুলিয়ে ফেলি, তার জন্য আমার বলা। তাহলে গোলকের ব্যাসার্ধ ধরে নাও আর হচ্ছে, আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। আমি শুরুতেই বলি যে গোলকের ব্যাসার্ধ সমান আর একক, এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। তাহলে গোলকের ব্যাসার্ধ যেহেতু আর, তাহলে গোলকের ব্যাস আমরা কি বলতে পারি? ব্যাস হচ্ছে অবশ্যই 2r হবে। তাহলে গোলকের ব্যাস কত পাবো? ব্যাস হচ্ছে সমান সমান আর একক। তাহলে ব্যাসার্ধ আর এবং ব্যাস হচ্ছে 2। একই রকম বৃত্তের ক্ষেত্রেও তাই। বৃত্তটা আমি পাশাপাশি বলছি, যে আমি ধরে নিলাম যে তোমরা ক্লাস 9-এ ভুলে গিয়েছো। তাহলে বৃত্তেরও যদি ব্যাসার্ধ বলি, তাহলে ব্যাসার্ধ সমান কি বাবা? আর একক। তাহলে বৃত্তের ব্যাস মানে কি বাবা? ব্যাস বলতে 2r একক। বৃত্তের যদি আমি বলি ক্ষেত্রফল, তাহলে ব্যাসার্ধ ব্যাস সবই আছে। বৃত্তের আমরা পরিধি এবং ক্ষেত্রফলের সূত্র জানি। পরিধি মানে কি? পরিধি হচ্ছে বাইরের চারিদিকের অংশটা, মানে এই বর্ডার লাইন বরাবর, এটাকেই পরিধি বলে। তাহলে পরিধির ফর্মুলা আমরা পড়েছিলাম 2πr একক। তাহলে বৃত্তের ক্ষেত্রফলও আমরা পড়েছিলাম আগের বছরে ক্লাস 9-এ। ক্ষেত্রফল হলো πr² বর্গ একক। এগুলো সবটা ছিল কিসের বাবা? সবটা ছিল হচ্ছে বৃত্ত। কিন্তু আমরা এখন গোলক পড়ছি।
এইটা আর এটা বলার একটাই কারণ, গোলক আর বৃত্তের মধ্যে অ্যাকচুয়ালি গুলিয়ে ফেলে ছেলে মেয়ে, কারণ যেহেতু 3D পিকচার তো আঁকা তো সম্ভব নয়, যে কারণে এটাকে দেখতে গোলকের বৃত্তের মতো হলেও এটা কিন্তু আমরা পড়বো গোলক। তাহলে গোলকের ব্যাসার্ধ আর, ব্যাস মানে 2r, ব্যাস মানে কি, এই পুরোটাকে ব্যাস বলে, মানে এখান থেকে এই পুরো অংশটা, এই পুরো অংশটাকে বলা হয় ব্যাস। আর এই এর অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, এটা হলো কেন্দ্র বা সেন্টার। ঠিক আছে, এবার গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে গোলকের তো আর পরিধি হয় না, ক্ষেত্রফল হবে পুরোটাই যেহেতু গোল, গোলকের সমগ্রতল বা বক্রতল, সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল যা, বক্রতলের ক্ষেত্রফল তাই। এবার তুমি বলবে স্যার কেন? কারণ দেখো, বক্রতল বলতে পুরোটাই বক্রতল, আর সমগ্রতল মানেও বক্রতল, কারণ গোলকের বলেছি একটাই তল। তাহলে যে ওই ঘনবস্তুটার একটাই যেহেতু তল, তো সমগ্রতল বললেও ওটা, আবার বক্রতল বললেও ওটা একই ব্যাপার। সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হলো 4πr² বর্গ একক। 4πr², একদম লিখতে লিখতে মুখস্থ করো বাবা। 4πr², পায়ের মান 22/7, এটা আমরা জেনে থাকি। 4πr² বর্গ একক, 4πr² বর্গ একক। তাহলে গোলকের সমগ্রতল গেল বা বক্রতল গেল। এবার গোলকের যদি আমরা আয়তন বলি, কারণ এখানে আয়তন আছে, কারণ যেহেতু এটা 3D সমস্ত ঘনবস্তুর আয়তন আছে। যেমন তোমরা আয়তঘন পড়েছো, সেখানেও আয়তন দেখেছো, তার আয়তন ছিল। আবার আমরা গোলক পড়ছি, আয়তন আছে। চোঙ পড়বো তখনও আয়তন পাবো, শঙ্কু পড়বো তখনও আয়তন পাবো। এবার তুমি বলবে স্যার তাহলে বৃত্তের আয়তন আয়তন কেন হয় না? এখানে বাবা কোনো আয়তন হয় না, কারণ বৃত্তটা হচ্ছে 2 ডাইমেনশন। তো বৃত্তের মধ্যে আমরা কোনো কিছু রেখে বহন করতে পারি না বা কোনো কিছু রাখতে পারি না, তো আয়তন কি করে হবে? যেমন গোলাকার কোনো বস্তু বা ঘন বস্তু, এর মধ্যে রাখা যায় কোনো কিছু। ঠিক আছে, যেমন চোঙ, চোঙ আকৃতি দেখতে তুমি বলতে পারো তোমার জলের বোতল, জলের গ্লাস, যার মধ্যে কিছু রাখা যায়, তাহলে তো সেটা তো আয়তন হবেই। আবার এই এই গোলকের আরেকটা উদাহরণ আছে, সেটা হচ্ছে ওই যেমন তোমাদের স্কুলে সেই যে বলগুলো, লোহার বলগুলো ছুঁড়ে খেলা করা হয়, জ্যাভলিন থ্রো বলা হয়। তো ওই বলগুলো লোহার বল, ওর মধ্যে কতটা লোহা আছে যদি বলে, তাহলে আয়তন। তাহলে আয়তন মানে কত পরিমাণ আছে লোহা, কত পরিমাণ জল ধরে, কত পরিমাণ বাতাস ধরে। কারণ ফুটবলের মধ্যে কি থাকে, বায়ু থাকে, বাতাস থাকে, তাহলে কত পরিমাণ বাতাস আছে, তাহলে সেই ক্যালকুলেশনটাই আয়তন। আর বক্রতলের ক্ষেত্রফল বা সমতলের ক্ষেত্রফল মানে কি, ওর বাইরের চামড়া দিয়ে, ফুটবল চামড়া দিয়ে তৈরি, তাহলে ওই বাইরের চামড়া বা আবরণীটা কতটা, এটাই ক্ষেত্রফল। তাহলে গোলকের সমগ্র তল বা বক্রতলের ক্ষেত্রফল 4πr²। গোলকের আয়তন যদি বলি, তো আয়তন হচ্ছে 4/3πr³ ঘন একক, 4/3πr³ ঘন একক। তাহলে গোলকের আয়তন হচ্ছে 4/3πr³ ঘন একক। গোলকের সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফল কত, 4πr² বর্গ একক। তাহলে সমগ্রতল বক্রতলের ক্ষেত্রফল 4πr²। গোলকের আয়তন কত, 4/3πr³ গোলকের আয়তন। এবার নেক্সট এসো, তাহলে 4/3πr³ তো পেলাম। এবার আমরা গোলকের বিষয়বস্তুগুলো বললাম, এবার গোলকের আরেকটা ভার্সন আছে, সেটা কি বাবা? সেটা হচ্ছে যেটাকে বলা হয় অর্ধগোলক। অর্ধগোলক আমি যদি বলি, তাহলে আমি একটা ছবি আঁকি, এঁকে বলি, ধরে নাও এটা, এইটা, এটা একটা দেখো অর্ধগোলক, মানে একটা গোলককে কেটে অর্ধেক করা হচ্ছে। ঠিক আছে, একটা গোলককে কেটে অর্ধেক। তুমি যদি বলো এর বাস্তব এক্সাম্পল কি বাবা, এটার এক্সাম্পল হচ্ছে ধরে নাও তোমার বাড়িতে যে বাটি আছে, সেটা একটা অর্ধগোলক। বা তোমার ধরো একটা গোলাকার তুমি নারকেল বাড়িতে এনেছো, নারকেলটা মাঝখান থেকে কি কাটলে কি হয়, নারকেলটা যদি একটা গোলক হয়, নারকেলটাকে মাঝখান দিয়ে কাটলেই এরকম একটা অংশ দেখতে পাবে, নারকেলের মালা যেটাকে বলে, অর্ধেক মালা। তো সেই মালাটাই হচ্ছে তোমার, অবশ্যই মালাটাই হচ্ছে অর্ধগোলক। ঠিক আছে না? তাহলে এটা হচ্ছে উপরেরটা গোলক, আর নিচেরটা অবশ্যই কি বাবা, অর্ধগোলক। তাহলে অর্ধগোলক কোনটা হবে? অর্ধগোলক অবশ্যই
এটা, তাহলে অর্ধগোলকে যদি ব্যাসার্ধ বলি তাহলে ব্যাসার্ধটা কি হবে? ব্যাসার্ধটা আর আমি বলছি, তাহলে অর্ধগোলকেরও ব্যাসার্ধ অবশ্যই কি হবে? আর। তাহলে এটা একটা বাটি বা অর্ধগোলক, এটাই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে তাহলে উদাহরণ যদি বলি, তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ সমান সমান আর একক। অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক। ক্লিয়ার? তাহলে কি কি বললাম মাথায় রাখো। তাহলে অর্ধগোলক কোনটা? অর্ধগোলক মানেই হচ্ছে যে গোলকটাকে মাঝখান থেকে কাটলে তাহলে একটা অর্ধেক হবে। ঠিক আছে না? তাহলে গোলককে মাঝখান থেকে কাটলে কি হবে? একটা অর্ধেক হবে। তাহলে সেটাই তোমার কাছে অর্ধগোলক। তাহলে মাঝখান থেকে কাটলেই যেহেতু অর্ধগোলক, তাহলে সেই অর্ধগোলকের ব্যাসার্ধ অবশ্যই আর একক আমি ধরে নিচ্ছি। তাহলে এখন অর্ধগোলকের ব্যাসার্ধ যেহেতু আর, তাহলে এবার এরও সমগ্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল আছে। প্রথমে বলি বাবা বক্রতলের ক্ষেত্রফল। এখানে বুঝবে, কিন্তু এখানে বোঝার আছে। উপরেরটা যদি তুমি মুখস্থ করে ফেলো উপরেরটা কোনো সমস্যা নেই। আর ভালো করে মন দিয়ে বোঝো আমি কি কি বলছি। উপরেরটা মুখস্থ করলে, এই তুমি লিখে নাও, উপরেরটা মুখস্থ করলে কোনো সমস্যা নেই। কারণ কি, মুখস্থ করলে হয়ে যায় বা একটু বুঝলে, কিন্তু নিচেরটার কিন্তু ব্যাপার আছে, তোমাকে ভালো করে বুঝতে হবে। ব্যাসার্ধ আর। এবার প্রথমত আমি এর আয়তন লিখে দিই আগে। ঠিক আছে? এবার যদি তোমাকে বলা হয় বাবা যে অর্ধগোলকের আয়তন কত, তাহলে অর্ধগোলকের আয়তন, তাহলে আয়তন কি? আয়তন ভালো করে বুঝবে। তাহলে গোলকের আয়তন এটা, তাহলে অর্ধগোলক যেহেতু বলছি তাহলে আয়তনের অর্ধেক হবে। ক্লিয়ার? তাহলে গোলকের আয়তন হচ্ছে এটা। তাহলে যদি আমি অর্ধগোলক বলি তাহলে কি হবে? এই অর্ধগোলক মানে গোলকের অর্ধেক, তার মানে এইটার অর্ধেক। তাহলে একে 2 দিয়ে ভাগ করলেই আয়তন বেরিয়ে যাবে। তাহলে এটাকে যখন আমি 2 দিয়ে ভাগ করব, তাহলে 4/3 আছে, তাহলে অবশ্যই কি হবে? এটা 2/3 হবে। 2/3 পাই আর কিউব হবে। তাহলে এত ঘন একক। ঠিক আছে? এবার এর কিন্তু আমি গোলকের ক্ষেত্রে কি বলেছিলাম বাবা? যেটাই সমগ্রতল সেটাই বক্রতল, যেটাই সমগ্রতল সেটাই বক্রতল। কিন্তু অর্ধগোলকের সমগ্রতল যেটা বক্রতল সেটা কোনোদিনও নয়। কেন বলছি বাবা? ভালো করে বোঝো। হয়তো সামনাসামনি থাকলে ফেস টু ফেস বেশি ভালো বোঝাতে পারতাম কোনো কিছু উদাহরণ নিয়ে, কিন্তু যেহেতু সামনাসামনি নেই, একটু বোঝার চেষ্টা করি আমরা। তাহলে অর্ধগোলকের আয়তন গেল। এবার অর্ধগোলকের প্রথমে আসি বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি? বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্রতল আলাদা। তুমি বলবে কেন স্যার? কারণ মাথায় রাখবে, যেমন এটা যেমন বাটির কিন্তু দুটো তল, বাটির হচ্ছে দুটি তল। হ্যাঁ, বাটির কিন্তু একটা তল নয়। গোলকের যেমন একটা তল, বাটির দুটো তল। একটা হচ্ছে এই তলার অংশটা, একটা হচ্ছে বক্রতল বাবা। একটা বলতে পারি আমি বক্রতল, আর একটা অংশ অবশ্যই আমি বলতে পারি সমতল। যদি তুমি বলো বাবা যে এই উপরের অংশটা দেখো সমতল, বাটির উপরে যেটা সেটাই সমতল। আর নিচের অংশটা কিন্তু বক্রতল, মানে এই অংশটা হচ্ছে, আমি যদি বলি বাবা যে এই অংশটা হচ্ছে সমতল, এই বক্রতল। তাহলে আমি বক্রতলের ক্ষেত্রফল পেয়েছি। তাহলে বক্রতল মানে এই নিচের গোলাকার অংশটা। তাহলে বক্রতল দেখো ভালো করে বুঝবে আবার, বক্রতলের ক্ষেত্রফল গোলকের ক্ষেত্রে কি পেয়েছিলাম? 4πr²। তাহলে অর্ধগোলক মানে কি? এই 4πr² অর্ধেক হবে। কারণ অর্ধগোলক মানে গোলকের অর্ধেক, তাহলে অর্ধগোলক মানে গোলকের অর্ধেক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হবে এই 4πr²/2। তাহলে কত বাবা? 2πr² বর্গ একক।
2πr² বর্গ একক। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল গেল। এবার অর্ধগোলকে যদি আমি বলি সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে কি হবে? সমগ্রতলের ক্ষেত্রফল কিরকম? না, বক্রতলের সমগ্রতল মানে পুরোটার ক্ষেত্রফল। তাহলে ওইখানে বক্রতল আছে আর এই উপরের অংশটা সমতল। এবার তুমি যদি একটু কল্পনা করো বাবা, যে এই গোলকের যে উপরের অংশটা, ভালো করে মন দিয়ে বুঝবে বাবা, এই গোলকের যে আমি উপরের অংশটা বলছি, তাহলে এই উপরের অংশটা দেখো, এটা কি? এটা একটা বৃত্ত না? এটা অবশ্যই একটা বৃত্ত, কারণ উপরের অংশটা একটা বাটি, তোমার বাড়িতে যে বাটি আছে এই বাটির উপরের অংশ দেখবে ওটা একটা বৃত্তের মতো দেখতে লাগে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল πr²। আর তোমার এই গোলকের নিচের অংশটার ক্ষেত্রফল, কারণ দুটো ক্ষেত্রফল, সমগ্রতল মানে এই উপরেরটা প্লাস নিচেরটা। তাহলে উপরেরটা যেহেতু বাটি, তাহলে ওটা যেহেতু গোলক, এবং ওই মানে গোলকের হচ্ছে উপরেরটা বৃত্তের মতো দেখতে আর নিচেরটা বক্রতল, তাহলে নিচের বক্রতলের ক্ষেত্রফল 2πr² পেয়েছি। এবং সাথে কিন্তু বাবা একটা πr² যোগ হবে, কারণ πr² মানে উপরেরটা যেহেতু বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল πr², তাহলে টোটাল কত? 3πr² বর্গ একক। 3πr² বর্গ একক। তাহলে উপরেরটা হচ্ছে অর্ধগোলক, মানে হচ্ছে উপরেরটা আয়তন, নিচেরটা বক্রতলের ক্ষেত্রফল, এবং তারপর আর এই টোটাল এই কটা ফর্মুলা যদি আমরা জেনে ফেলি, তাহলে আমার অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। লিখে নাও, একবার পড়ে নাও যাতে মুখস্থ হয়ে যায়, একবার লেখো, লিখে নেওয়ার পরে অন্তত একবার পড়ো যাতে সেট হয়ে যায়, তারপর আমরা অঙ্ক করা শুরু করছি। ওকে, চলো, আর নয়, 183 পেজ খুলবে। 183 পেজেই দেখবে গোলকের এক্সারসাইজ শুরু হচ্ছে, কোষে 12 আমরা করব। কোশ্চেন নাম্বার 1 বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার। তাহলে লিখে নিই, গোলকের ব্যাসার্ধ সমান সমান 10.5 সেন্টিমিটার। এবার বলছে বাবা যে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল জানতে চেয়েছে, তার আগে ফর্মুলা লিখি, গোলকের সমগ্র তলের ক্ষেত্র, সমগ্র তলের ক্ষেত্রফল আমরা এক্ষুনি খাতায় লিখেছি, 4πr² বর্গ সেমি। 4 পাই মানে কত বাবা? 22/7। আর স্কোয়ার মানে কি? আর স্কোয়ার বলতে এটাই তো ব্যাসার্ধ, তাহলে এর পাশে একটা না আর লিখে দেবে সব সময়। তাহলে আর স্কোয়ার মানে ব্যাসার্ধের স্কোয়ার, তার মানে 10.5 কে দুবার লিখে দাও, এত বর্গ সেমি। এবার এটাকে বাবা ক্যালকুলেশন করতে হবে। দশমিক তোলো, নিচে 10,
এখানে দশমিক তোলো, নিচে 10, 7 দিয়ে ক্যান্সেল আউট করো, 7 একে 7, 7 5 15। তাহলে এখন আর কিন্তু কাটাকুটি করবে না, ঠিক আছে? এই সমস্ত জায়গায় আর কাটাকুটি করবে না। কাটাকুটি করলে নিজেরই অসুবিধা হবে। তুমি অ্যাটলিস্ট এইটা একটা কাটতে পারো, 5 দুগুণে 10 হলো, এখানে 5 দুগুণে 10, 5 একে 5 হলো। এবার 2 দুগুণে 4 করে দাও, এটাও চলে যাচ্ছে, তাহলে কেটে দাও। হ্যাঁ, যেটা চলে যাবে পুরোপুরি কেটে দিতে পারো। কিন্তু দেখবে এখানে ক্যালকুলেশনে একটু অসুবিধা হয় কিছু অঙ্কের ক্ষেত্রে। নিচে 10 রাখলে কি হয়, উপরে গুণ করে দুটো সংখ্যার আগে দশমিক বসিয়ে দিলে, হ্যাঁ, যদি পুরোটা কেটে যায় তাহলে কেটে দেবে। যেমন এটা দেখো, 5 3 15, এটা 5 দুগুণে 10, 2 11 22, ঠিক আছে না? তো এই 3 দুগুণে 6, 11 6 66 ইন্টু 21, তাহলে এই দুটোকে গুণ করলেই হয়ে যাচ্ছে। 66 আর 21 রাফে গুণ করে নিচ্ছি। 2 6 12, 2 হাতে থাকলো 1, 2 12 আর 1 13, 6 6 2 8, এখানে 3, এখানে 1, তাহলে 1386 বর্গ সেমি। এটাই আমার অ্যান্সার। চলে এসো কোশ্চেন নাম্বার 2-তে যাওয়া যাক। 2-তে কি আছে দেখো, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17 টাকা 50 পয়সা হিসেবে 431 টাকা 20 পয়সা লাগে। বলটির ব্যাসের দৈর্ঘ্য জানতে চেয়ে। তাহলে মাথায় রাখবে সব সময় যে গোলকের অঙ্ক করার সময় আমার ব্যাসার্ধ লাগবেই, মানে 8টা দরকার। তাহলে তুমি অঙ্ক পড়লে, পড়ে দেখলে 8 যদি অঙ্কে দেওয়া থাকে করে নিলে। তো যখন দেখবে 8 দেওয়া নেই বা ব্যাসার্ধ দেওয়া নেই, তখন তুমি কি করবে, ধরে নেবে। ধরে নাও, ধরি গোলকের ব্যাসার্ধ 8 সেমি। তাহলে গোলকের ব্যাসার্ধ আর, এবার দেখো, তাহলে গোলকের ব্যাসার্ধ যেহেতু আর, এখানে ভালো করে বুঝবে বাবা, চামড়ার বল আমি এক্ষুনি তোমায় বলেছিলাম, চামড়ার বল তৈরি করতে খরচ। চামড়ার বল যেহেতু, বলের উপরিভাগ কতটা চামড়া লাগে, তার মানে কি ওটা পরিধি, বা বৃত্তের ক্ষেত্রে আমরা পরিধি জানতাম, গোলকের ক্ষেত্রে কি ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল। যদি বলতো যে লোহার বল ভেতরে, তাহলে কতটা লোহা লাগে, তখন কিন্তু আমাদের আর ক্ষেত্রফল বার করলে হবে না, তখন আমাদের বার করতে হবে কি আয়তন। পরিধি বার করব, যেমন বৃত্তের পরিধি বার করতাম, এখানে তেমন সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা তোমার জানা আছে, তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। আর একটা জিনিস করে তুমি বুঝতে পারো অঙ্কটায়, দেখো ওখানে বাবা কি বলেছে, ওখানে বলেছে যে তোমার বর্গ সেমি, প্রতি বর্গ সেমি, বর্গ সেমি কোথায় ইউজ হয়, ক্ষেত্রফলে ইউজ হয়, তাহলে ক্ষেত্রফল দিয়ে অঙ্ক হবে। তাহলে এটা 4πr² বর্গ সেমি। এবার বাবা প্রতি মানে 1, তাহলে 1 বর্গ সেমিতে খরচ কত, একটু ভেঙে ভেঙে লিখি যাতে বুঝতে পারো। তাহলে প্রতি মানে 1, তাহলে 1 বর্গ সেমি, 1 বর্গ সেমিতে খরচ হয় 17 টাকা 50। তাহলে এই টাকাটা 1 বর্গ সেমিতে খরচ হয়। তাহলে 4πr² বর্গ সেমিতে খরচ হয় কত বাবা, 4πr² ইন্টু 17.5, এই টাকা খরচ হয়। এবার এই টাকাটা সমান সমান ওরা কত বলেছে, 431 টাকা 20 পয়সা। তাহলে আমরা শর্তানুসারে করব, তাহলে শর্তানুসারে
4πr² ইন্টু 17.50 এটা সমান 431.20 তাহলে গেল। তাহলে বাবা এবার ক্যালকুলেশন করলেই আমার অ্যান্সার বেরিয়ে আসবে। ভালো করে বোঝো। 4 পাই এর মান কত? 22/7। আর এর মান জানি না, 17.50 আর নিচে 100 দশমিক তুলে দিলাম। এখানেও 431.20 নিচে 100 দশমিক তুলে দিলাম। 100 কেটে দাও, একটা শূন্য কেটে দাও। তাহলে এখন তুমি কত পাচ্ছ বাবা? 8² সমান সমান 431.2। তাহলে এখানে যেগুলো উপরে আছে সেগুলো নিচে চলে আসবে, যেটা নিচে আছে সেটা উপরে চলে যাবে। 7 নিচে আছে, 7 কোথায় চলে যাবে? উপরে। নিচে কি কি আসবে? 4 উপরে আছে, 4 নিচে এলো। 22 উপরে আছে, 22ও নিচে এলো। 175 উপরে আছে, 175ও নিচে এলো। ঠিক আছে, 7 দিয়ে কেটে দিই। 7 2 14, তাহলে 3 35, 7 5 35। ওকে, এবার কি করব? 11 দিয়ে দেখো তো কাটাকুটি যায় কিনা, বা এটা হচ্ছে তুমি 4 দিয়েই কাটতে পারো, 11 দিয়েও কাটতে পারো। কারণ কি হচ্ছে বাবা, 11 11 3 33, 10। 11 3 তুমি 33 করো, 10 101, 11 9 99, 2 11 2 22। কেন? 11 2 22। আবার 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 2 1 2, 19, 2 9 18, 6 12। ঠিক আছে, এবার তুমি ডাইরেক্টলি আর বলতে পারবে। কত আর বলতে পারবে? আর সমান রুট ওভার হয়ে যাবে। রুট ওভার উপরে আরো কাটাকুটি করতে পারো, কিন্তু আমি বলছি যে হয়ে গেছে, আর দরকার নেই। কেন বাবা দরকার নেই? কারণ দেখো উপরে কত আছে? 196। তাহলে 196কে তুমি যদি রুটের বাইরে বার করো তাহলে 14 হবে। আর 4 মানে হচ্ছে 2, আর 25 মানে 5। তাহলে 2 দিয়ে কাটলে 7 14, 7/5 হলো। তুমি ভাগ করে নিতে পারো 7/5কে। 7 5 1 5, 2 দশমিক দিলে 0, 5 4 20। কত পেয়েছো? 1.4 পেয়েছো। আমার কি দরকার ছিল বাবা? ব্যাস ছিল। তাহলে ব্যাস, তাহলে অতএব নির্ণেয় গোলকের ব্যাস, নির্ণেয় গোলকের ব্যাস। ব্যাস মানে কি বাবা? 2r। তাহলে 2 ইন্টু 1.4, তাহলে 14 2 28, তাহলে 2.8 সেন্টিমিটার। 2.8 সেন্টিমিটার হলো গোলকের ব্যাস। পেয়ে গেলাম। নেক্সট, পরের অঙ্কে আসি। কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে কি আছে দেখো তো বাবা। 3 বলছে স্কুলে শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা আমরা জানি, একটু আগে বলছিলাম যে বলগুলো স্কুলে ছোঁড়া হয়, ছুঁড়ে খেলা করা হয়, লোহার বল। সেই বলের ব্যাসের দৈর্ঘ্য বলেছে 7 সেমি। তাহলে আমি আগে একটুখানি লিখে নেই বাবা। তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য কত? ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে বলটির বাবা ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ এক্ষুনি বলেছি, ব্যাসার্ধ 8, আর এটা মানে ব্যাসের অর্ধেক, 7/2 সেন্টিমিটার। এবার
বলছে যে বলটি কত ঘন সেমি লোহা আছে। তাহলে বলটি যেহেতু আমরা জানি যে ওই বলটা কি হয়, ওই বলটির মধ্যে কোনো ফাঁপা নেই, পুরু বল মানে বলের মধ্যে কোনো ফাঁপা নেই। তাহলে লোহা আছে মানে কতটা লোহা আছে মানে আয়তন বার করতে হবে। একটু আগেও আমি এই নিয়ে আলোচনা করেছি, তাহলে আয়তন বার করলেই হবে। তাহলে বলটির আয়তন, আয়তনের ফর্মুলা কি বাবা? 4/3 পাই আর কিউব, এত ঘন সেমি। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি আসবে? 4/3 পাই মানে কত বাবা? 22/7 আর কিউব, আর কিউব মানে 7/2 এর কিউব, মানে 7/2 কে 3 বার লিখে দাও। 7/2, 7/2, 7/2, একটা 7 একটা 7 কেটে দাও। তারপরে 2 11 22 করো, আর এই দুই মিলে 4 আর 4 কেটে গেল। তাহলে আলটিমেট কত হলো? 7 উপরে কত বাবা? 7 7 49 আর 11, তাহলে 49 ইন্টু 11/3 হলো। তাহলে 11 9 99 এর 9, হাতে থাকলো 9, আবার 11 4 44, তাহলে 44 আর 9 হচ্ছে তোমার 53। 40 আর 9 53, আর নিচে 3। এখন বাবা এটাকে কিন্তু এইভাবে রাখা যাবে না, একটু ভাগ করে নেবে। তাহলে 3 একে 3 গেল, মানে 2 23, 3 7 21, তাহলে 2 29, 3 9 27, তাহলে 2, তাহলে কত? 179 ও 2/3, এত ঘন সেমি, এত ঘন সেমি লোহা আছে। আমি বলতে পারবো যে অতএব বলটিতে মোট লোহা আছে 179.2/3 ঘন সেন্টিমিটার, এতটা লোহা আছে। বেশ, পেয়ে গেলাম। যেখানে বুঝতে পারবে না আমায় কিন্তু থামিয়ে দেবে। চলে এসো 4 নম্বর অঙ্কে যাওয়া যাক। 4 নম্বর অঙ্ক কি বলছে? বলছে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক, নিরেট গোলক মানে ভেতরে কিন্তু লোহা আছে, বা লোহার তৈরি হলে, লোহার যে কোনো তৈরি হলে যাই হোক, নিরেট এই গোলক জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারণ করে বা অপসারিত করে তা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে প্রশ্ন, ভালো করে বুঝবে বাবা। একটা জিনিস আমি একটুখানি বলি, তোমরা ক্লাস 9-এ পড়েছো, আর্কিমিডিসের সূত্র পড়েছিলে, মনে আছে কিনা জানি না, আমি একটুখানি বলি। ক্লাস 9-এ ছিল যে কোনো বস্তুকে জলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুর ওজন যতটা বা বস্তুর আয়তন যতটা ততটাই ও জল অপসারণ করবে, বা ততটাই জলও অপসারিত করবে। তাহলে কোনো বস্তুর আয়তনের সাথে ওর যে জল অপসারণ করবে সেইটা সমান হবে। তাহলে আমার প্রশ্ন করা হয়েছে কতটা জল অপসারণ করবে। তাহলে কতটা জল অপসারণ করবে এই কথার অর্থ মানেই হলো ওর আয়তনটা তোমাকে বার করতে দিয়ে, আয়তন বার করতে পারলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা আয়তনটাই বার করব, ফর্মুলা যেহেতু জানি। তাহলে ব্যাসের দৈর্ঘ্য বলেছে কিন্তু, হ্যাঁ ভুল করবে না, ব্যাস বলেছে। তাহলে গোলকের ব্যাস কত? 28 সেমি। তাহলে আমি এখন বলতে পারবো গোলকের ব্যাস সমান সমান 28, গোলকের ব্যাস
ব্যাসার্ধ 28/2 14 সেন্টিমিটার। ডিস্টার্ব হয়ে গেল, কারেন্টটা চলে গেল। যাই হোক, গোলকের ব্যাস সমান 28 আর গোলকের ব্যাসার্ধ হচ্ছে 28/2। 28/2 মানে কত? 14 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার হয়ে গেল গোলকের ব্যাসার্ধ। এবার তাহলে আয়তন বার করব। তাহলে আয়তন কত হবে? আয়তন সমান 4/3 পাই আর কিউব, এত ঘন সেন্টিমিটার। অবশ্যই এই পাশে একটা কি রাখবে? আর রাখবে। তাহলে 4/3 পাই মানে 22/7 আর আর কিউব মানে কত? 14কে 3 বার লিখে দাও। 7 মানে 14 হলো। তাহলে এবার এই সবগুলোকে কি করব? গুণ করব। তাহলে দেখো গুণ করি আমরা, আর তো কিছু কাটাকুটি করার নেই। তাহলে 22×4 = 88 ইন্টু 14 আর 14 মাল্টিপ্লাই করলে 196, তার সাথে 2, নিচে হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করি যে 8 2 6 12 2 থাকলো 1, 2 9 18 আর 1 19 থাকলো 1, 1 2 আর 1 3। এত ঘন সেমি। তাহলে যদি বলা হয় কতটা জল অপসারিত করে, তাহলে তুমি এটা একটু বলে নিই, এটা একটুখানি ভাগ করে নিও নিজেরা। দুটো গুণ করবে, গুণ করে 3 দিয়ে ভাগ করে নিও, তাহলেই হয়ে যাবে। আমি আর ভাগটা করছি না, দুটোকে গুণ করে আর 3 দিয়ে ভাগ করবে। করে দিতাম, কিন্তু আমি চাইছি যে পুরোটাই শেষ করে দেবো আজকেরই। তো এটা একটুখানি ভাগ করে নিও, এইভাবে রেখে দাও আপাতত, নিজেরা পরে ভাগটা করে নিও। নাম্বার 5 এ এসো। 5 কি বলছে দেখো তো? বলছে কোনো গোলাকার গ্যাস বেলুন যেটা ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হয়ে গেছে। ভালো করে বুঝবে। একটা বেলুন, একটা বেলুন ছিল, ধরে নাও আমি বলছি যে এটা একটা গোলাকার বেলুন। তাহলে এই বেলুনটা ছিল, মানে এটা হচ্ছে বেলুনটা এরকম ছিল যার ব্যাসার্ধ বলে দিয়েছে 7, তার মানে এই বেলুনটার ব্যাসার্ধ হচ্ছে 7। এখন যখনই বেলুনের মধ্যে হাওয়া ভরিয়ে দেওয়া হলো, তখনই বেলুনটা একটু ফুলে ফেঁপে বড় হয়ে গেল। ঠিক আছে না? তাহলে বড় হয়ে গেল। তাহলে ছিল 7, এখন বেলুনের ব্যাসার্ধ হয়ে গেছে কত বাবা? 21। ঠিক আছে, ভালো করে বোঝো। এবার প্রশ্ন হলো বেলুনের পূর্বের এবং পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে এইটা হলো পূর্বের বেলুন, এটা পূর্বের বেলুন, আর এটা যখন ফোলানো হয়েছে তখন এটা হয়ে গেল পরের বেলুনটা। তাহলে পূর্বের বেলুন এবং পরের বেলুন এই দুটো হোল্ড করে যাও। করে বোঝো কি বলছি। পূর্বের বেলুন আছে যার হচ্ছে আয়তন দেওয়া, এবং পরের বেলুন যেটা আছে, সরি, পূর্বের বেলুন আছে যার ব্যাসার্ধ দেওয়া, পরের বেলুন যেটা আছে তারও ব্যাসার্ধ দেওয়া। আমার প্রশ্ন করা হয়েছে পূর্বের বেলুনের সমগ্রতলের ক্ষেত্রফল এবং পরের বেলুনের সমগ্রতলের ক্ষেত্রফল, মানে ফলানোর আগে এবং ফলানোর পরে এই দুটোরই সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে না?
তো এখন ভালো করে বুঝবে। তাহলে তাই যদি আমি এগোই, তাহলে এখন দুটো বেলুন নেব পর পর করে। দেখো, তাহলে আমি দুটো বেলুন পরপর করে নিচ্ছি। তাহলে প্রথম পূর্বের বেলুন এবং পরের বেলুন এই দুটোই তো বলেছে, তাহলে আমি আগে দুটোর ব্যাসার্ধ লিখে নিই। পূর্বের বেলুনের ব্যাসার্ধ সমান সমান 7 সেন্টিমিটার। তাহলে পরের বেলুন যেটা আছে ফোলানোর পরে, তার ব্যাসার্ধ কত বাবা? তাহলে দুটোর বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমি এখন লিখছি, অতএব নির্ণেয় পূর্বের ও পরের বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। কি হবে? পূর্বের কোনটা? পূর্বে হচ্ছে এটা। তাহলে এর ক্ষেত্রফল কত? 4 পাই r²। আর বলতে 7, এটা স্কোয়ার। ইস টু পরের বেলুন কত? 4 পাই 21²। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি 4 পাই ক্যান্সেল করতে পারো। 7 স্কোয়ার মানে 7 × 7, 21 স্কোয়ার মানে 21 × 21, 7 × 3 = 21, আবারও 7 × 3, তাহলে এটা 1 অতিরিক্ত 9। এটাই তোমার অ্যান্সার। পূর্বের বেলুন এবং পরের বেলুন দুটোরই আয়তন তুমি পেয়ে গেছো। এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 6-এ। কোয়েশ্চেন নাম্বার 6 আসবো। কোয়েশ্চেন নাম্বার বলে রাখি, কোয়েশ্চেন নাম্বার 6 হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যদিও ওটা 2 মার্কসেরই আসে বেশিরভাগ সময়, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার 6। আগে 6টা করা যাক। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে দেখো, অর্ধ গোলাকৃতি, তাহলে অর্ধ গোলাকার বলেছে একটি বাটি, যে বাটি তৈরি করতে 127.2 বর্গ সেমি পাত লেগেছে। এবার বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। ভালো করে বুঝবে, আমি শুরুতেই বলি যে প্রথমত এখানে ব্যাস বা ব্যাসার্ধ কিছুই বলা নেই, আগে ধরে নাও, তারপর আমি পরবর্তী কথাবার্তায় আসি। তাহলে ধরি বাটিটির মুখের ব্যাস, ব্যাস সমান কত বাবা? ব্যাস সমান অবশ্যই আর একক, বা ওটা 8 সেন্টিমিটার আছে, ব্যাস সমান 8 সেন্টিমিটার। তাহলে ব্যাস ধরে নিয়েছি, সরি ব্যাস নয় ব্যাসার্ধ ধরে নাও, তাহলে ব্যাস হচ্ছে 2r করে দিতে পারবে। ঠিক আছে, তাহলে আমার ব্যাস চেয়েছে, তাহলে ব্যাসার্ধ আমি ধরে নিয়েছি। এবার এবার ভালো করে বুঝবে, তাহলে যদি আমি ব্যাসার্ধ ধরে নিই, এবার বলছে দেখো যে বাটিটি আমার তৈরি করতে 127.2 বর্গ সেমি পাত লেগেছে। ঠিক আছে, এবার এইখানে সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা আমি আসি, দেখো বাবা যে আমার পাদ লেগেছে মানে কি, আমার হয় সমগ্রতলের ক্ষেত্রফল নাই বক্রতলের ক্ষেত্রফল। কারণ অর্ধগোলাকৃতি বাটির ক্ষেত্রে আমরা দুটো জিনিস ইউজ করি, একটা বক্রতলের ক্ষেত্রফল আর একটা কিসের ক্ষেত্রফল? সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এই দুটো ইউজ করি, তাহলে একটা বক্রতল এবং একটা কি? সমগ্রতল। এবার প্রশ্ন হলো কোনটা ইউজ করব।
সেটা নিয়ে একটা কথা মাথায় রাখবে, যদি কোনো বাটি হয় তাহলে তার বাটির এই উপরের অংশটা তো ফাঁকা থাকে, এই উপরের অংশটায় কিছু থাকে না, এটা ফাঁকা, এটা ফাঁকা, তাহলে অবশ্যই আমার সমগ্র তলের ক্ষেত্রফলে কি হয়, উপরের অংশ যোগ থাকে, তাহলে উপরের অংশ থাকবে না, আমাকে কি করতে হবে, আমাকে অবশ্যই বক্রতলের ক্ষেত্রফল ইউজ করতে হবে। ক্লিয়ার? তাহলে এখন ওই বাটিটার বক্রতলের ক্ষেত্রফল তাহলে আমাকে ইউজ হবে, এটুকু বুঝেছি। তাহলে বাটিটির বক্রতলের যদি ক্ষেত্রফল বলি, তাহলে বক্রতলের ক্ষেত্রফল এটা সমান কি হবে, এটা সমান অবশ্যই 2πr² বর্গ সেমি হবে। এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এই বক্রতলের ক্ষেত্রফল কারণ বলেছে এতটা পাদ লেগেছে, তার মানে বক্রতলের ক্ষেত্রফল সমানই এটা। তাহলে আমি অবশ্যই বলতে পারবো শর্তানুসারে বক্রতলের যে ক্ষেত্রফলটা লিখেছি, এই ক্ষেত্রফল সমান 127 পূর্ণ 2/7। এটা বলতে পারি 127 পূর্ণ কত বাবা, 2/7, এটা পাদ লেগেছে। তাহলে এখন ক্যালকুলেশন করে নিলেই হয়ে যাবে। 2 ইন্টু পাই মানে 22/7 r², এটা যদি ভাঙি 7 7 49, 2 51, 1 হাতে 5, 7 2 14, 14 আর 5 19, 9 হাতে 1, 7 1 8, ডিভাইডেড বাই, একবার ক্যালকুলেশন আরেকবার দেখে নিই, 7 7 49 আর 2 কত বাবা 51, 1 হাতে 5, 7 2 14 আর 5 19, 19 এর 9 হাতে 1, 7 1 7 আর 1 8। এখন এই 7 কেটে দাও, তাহলে এখান থেকে তুমি r² সমান সমান পাবে 891/2 ইন্টু 22। তাহলে 11 দিয়ে কেটে দাও, 11 8 88, 1 11 11 1 11, 11 2 22, এটা গেল। তাহলে এখান থেকে r সমান কত, r² আছে, তাহলে √81 আর নিচে 2 ইন্টু 2, রুটের বাইরে 81 বেরোলে 9 আসে, আর নিচে দুটো 2 থাকলে একটা 2, তাহলে 9 এর 2 পেয়েছো r। তাহলে আমার চেয়েছিল, তোমরা নিচে লিখবে, আমি এখানে লিখছি, আমায় চেয়েছিল কি বাবা, গোলকের মুখের বাটিটির মুখের ব্যাস। তাহলে বাটিটির মুখের ব্যাস কত হবে, ব্যাস 2 ইন্টু r মানে 2 ইন্টু 9/2, মানে কত 9 সেন্টিমিটার হচ্ছে মুখের ব্যাস। আশা করি বুঝে গেছো। চলে এসো কোয়েশ্চেন নাম্বার 7-এ আসি। নাম্বার 7 কি বলছে দেখা যাক। 7 বলছে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে। তাহলে কত ঘন সেমি লোহা আছে মানে এই আয়তন, ঠিক আছে, এটা বলেছে লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল আয়তন একবার বার করব, আর একটা বক্রতলের ক্ষেত্রফল, অসুবিধা নেই। এবং বক্রতলের ক্ষেত্রফল যা সমগ্রতলের ক্ষেত্রফলও তাই, তাই আমি বলেছি শুরুতে। তাহলে হিসাব করে বার করে নেব। তাহলে প্রথমত লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে, সেটা লিখে নাও। তাহলে লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান 2.1 সেন্টিমিটার, এটা আছে। এবার কত সেমি লোহা আছে বলেছে, তাহলে লোহার গোলার আয়তন বার করব। আয়তন সমান কত বাবা, 4/3 পাই r³, এটা যদি r নিয়ে নাও, r³ লিখলাম, তাহলে কত 4/3 পাই মানে 22/7, আর r³ মানে
আর মানে 21/10, তাহলে 21/10কে 3 বার লিখবো, 21/10 ইন্টু 21, তাহলে 7 3 21, আবার এই 3 কেটে দাও। এবার এটা আর কাটবো না, এটা গুণ করে দিলেই মনে হয় বেশি সুবিধা পাবে তুমি। হ্যাঁ, এটা কাটার চেষ্টা করো না। তাহলে 21 22 4 88 হলো, ইন্টু 21 আর 21 করলে 441 হবে, আর নিচে 1000। এবার তুমি কি করবে, 88 আর 441কে গুণ করে তিনটে সংখ্যার আগে দশমিক বসিয়ে দেবে। এটা আমি বলছি না, এটা তোমরা সবাই পারবে, এটা নিয়ে বেশি কথা বলছি। তাহলে এটা ঘনসীমা। তাহলে এটা কি পেয়েছো, আয়তন পেয়েছো। আর কি দরকার, লোহার গলার বলেছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে লোহার গলার বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল যেটা সেটাই সমগ্রতল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে ফর্মুলা আমরা কি জানি, 4πr²। তাহলে 4π, আর মানে 4π মানে হচ্ছে 22/7, আর r² মানে 21/10 ইন্টু 21/10। তাহলে বসিয়ে দিলাম। তাহলে এখন বলতে পারবো 7 3 21। এখানেও তুমি কিন্তু আর কাটাকুটি করতে যাবে না, গেলেই অসুবিধা হবে। তো 2 দিয়ে 2 5 দিয়ে কাটবে, কিন্তু আর হবে না, 25 রাখবে, শেষে ভাগ করতে গেলে অসুবিধা হবে। তার থেকে কি করব, 22 4 88 করে দাও, 21 3 63 করে দাও, আর নিচে কি করে দেবে, 100 করে দেবে। তাহলে এত বর্গ সেমি, এত বর্গ সেমি করলে, এত বর্গ সেমি করলে এবার কি করবে, দুটোকে গুণ করবে, দুটো সংখ্যাটাকে দশমিক বসিয়ে দেবে। এটাও কিন্তু তুমি নিজে থেকেই করার চেষ্টা করো। চলে এসো কোয়েশ্চেন নাম্বার 8-এ আসা যাক। ফাইনালি অ্যান্সার গুলো লিখবে বাবা। বলেছিল কতটা লোহা আছে, তাহলে লিখবে অতএব এত ঘন সেমি লোহা আছে, আর বক্ষতলে ক্ষেত্রফল হলো এত। অ্যান্সার গুলো লিখবে, অ্যান্সার গুলো যেন মিস না হয়। চলে এসো তার পরের সাম, কোয়েশ্চেন নাম্বার 8, যেটা কিনা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কোয়েশ্চেন নাম্বার 8-এ এসো, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক বলছি। কি বলেছে ভালো করে মন দিয়ে বুঝবে। একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ব্যাসের দৈর্ঘ্য বলেছে কি কি বলেছে, 14 সেমি বলেছে বাবা। একটি নিরেট, নিরেট কিন্তু, হ্যাঁ, নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য, এটা কিনা 14 বলেছে। গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে, ভালো করে বুঝবে। তাহলে বলেছে কতগুলি তৈরি করা যাবে। যখন দেখবে, ভালো করে শোনো আমি কি বলছি, যখন দেখবে সেই ছোটবেলায় এগুলো সেই টালির অঙ্কের মতো, যখন সেই টালির অঙ্ক ছোটবেলায় পড়তে না, যে ক্লাস 9-এ করেছো, 8-এ করেছো করেছো করেছিলে, মনে করে দেখো যে কতগুলো টালি প্রয়োজন, তখন তুমি কি করতে, মোট আমার ঘরের ক্ষেত্রফল বার করতে, আর একটা টালির ক্ষেত্রফল বার করে ভাগ করে দিতে। এখানেও সেরকম বলেছে কতগুলো গোলক দরকার, তাহলে কতগুলো গোলক তৈরি হবে এটা যদি বলে, তখন কি করবে, দুটো আয়তন বার করে ভাগ করে দেবে। বড় আয়তনটা প্রথম বার করবে বড় গোলক, তারপর ছোট গোলকের আয়তন ভাগ করবে, বার করে হচ্ছে দুটোকে ভাগ করে দেবে। তাহলে কতগুলো যখন বলবে, তাহলে আমি কি করব, ভাগ করে দেবো। তাহলে এখন আমাকে নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য বলেছে, তাহলে ব্যাসের দৈর্ঘ্য বলেছে মানে, তাহলে আমি ওটাকে ব্যাসার্ধ বানিয়ে নেব। তাহলে প্রথমত নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য সমান সমান কত বলেছে বাবা, 14 সেন্টিমিটার। তাহলে নিরেট সীসার গোলকের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ মানে ব্র্যাকেটে আর,
তুমি এখানে 8টা দিও না, কারণ দুটো ব্যাসার্ধ আছে, 8 দেওয়ার দরকার নেই, শুধু 14/2 সমান 7 সেন্টিমিটার। ঠিক আছে, এবার তোমাকে কি করতে হবে, যে গোলকটা এই বড় গোলকটা গড়িয়ে ছোট গোলক বার করা হয়েছে, তাহলে ছোট গোলকের ব্যাসার্ধটা আমি লিখে নিচ্ছি। তাহলে ওখানে বলেছে দেখো, গোলককে গলিয়ে এত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি গোলক তৈরি করা হবে। তাহলে ছোট যে গোলক আমি এখানে লিখছি, ছোট বিশাল গোলকের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ বলে দিয়েছে। তাহলে এটা কত হবে বাবা, এটা হচ্ছে 3.5 সেন্টিমিটার। ভালো করে বুঝবে, হ্যাঁ। এবার বলছে যে কতগুলো নিরেট গোলক পাওয়া যাবে, যখন কতগুলি বলবে তখন কি করব, ভাগ করে দেবো। তাহলে অতএব নির্ণেয় নিরেট গোলকের সংখ্যা। তাহলে বড় গোলকের আয়তন কত, 4/3 পাই আর কিউব মানে 7 কিউব, বাই ছোট গোলকের আয়তন কত বাবা, 4/3 পাই 3.5 তার হোল কিউব। 4/3 পাই কেটে দাও, তাহলে 7 কটা, 3টে, 1 2 3। 3.5 কটা বাবা, 3টে, 3.5 3.5 and 3.5। আমরা জানি 3.5 দুগুণে 7 হয়, তাহলে 2, এটাও 2, এটাও 2, তাহলে কত পেলাম, টোটাল 8টা। তাহলে যখন বলবে কতগুলো তখন কি করব, দুটোকে প্লেন ভাগ করে দেবো। সেম ভাবে আমরা আগে কোশ্চেন নাম্বার 14 করব, তারপর মাঝে করব, কারণ কোশ্চেন নাম্বার 14 কিন্তু বাবা সেম অঙ্ক, দুটো অঙ্কের মধ্যে কোনো পার্থক্য নেই। 14 কি বলেছে দেখো, 14 বলছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট গোলক গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলো গোলক তৈরি করা যাবে। তাহলে এই অঙ্ক আর ওই অঙ্কের মধ্যে কোনো তফাৎ নেই, বুঝতেই পারছো। তাহলে বড় গোলকের ব্যাসার্ধ তাহলে লিখে নিই, তাহলে বড় গোলকের ব্যাসার্ধ সমান 8 সেমি। তাহলে ছোট গোলকের ব্যাসার্ধ কত, ছোট গোলকের ব্যাসার্ধ হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে এবার তোমাকে কি বলেছে বাবা, কতগুলো, অতএব নির্ণেয় নিরেট গোলকের সংখ্যা নিরেট গোলকের সংখ্যা। তাহলে বড় গোলকের আয়তন বাই ছোট গোলকের আয়তন, বড় গোলকের আয়তন কত, 4/3 পাই 8 কিউব, ছোট গোলক কত বাবা, 4/3 পাই 1 কিউব। 4/3 পাই কেটে দাও, 8 কিউব মানে 3টে 8 গুণফল, আর 1 কিউব মানে কিন্তু বাবা 3টে 1 গুণফলই একই হয়। তাহলে 8 কিউব মানে কত বাবা, 512। তাহলে 512টি নিরেট গোলক পাওয়া। ক্লিয়ার, আশা করি বুঝে গেছো। এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 9। 14 আর 8টা সেম ছিল, তাই ওই দুটোকে আগে আমরা করে নিলাম। এবার চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9 এসো। 9 অঙ্ক কি বলছে একটু দেখা যাক। 9 বলছে 3 সেমি 4 সেমি 5 সেমি, ভালো করে প্রশ্ন পড়বে, করে বোঝো। 3 সেমি 4 সেমি 5 সেমি, এই তিনটে দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে, মানে এই তিনটেকে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হয়েছে। এই তিনটেকে গলানো হয়েছে, গলানোর পরে যতটা তামা পাওয়া গেছে সেই তামা দিয়ে একটা বড় গোলক তৈরি করা হয়েছে। সেই বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। এবার আমি বড় গোলকের বাবা ব্যাসার্ধের দৈর্ঘ্য ভালো করে মাথায় ঢোকাও। বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, কোশ্চেন নাম্বার 9 ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক বলেই দিলাম আগে থেকে। আচ্ছা, তাহলে প্রথমে আগে বলি যে
আমাকে বড় গোলকের ব্যাসার্ধ চেয়েছে, তাহলে বড় গোলকের ব্যাসার্ধটা আমি ধরে নিচ্ছি, শুরুতেই ধরে নিচ্ছি। তাহলে আমি এখন বলতে পারবো, ধরি বড় গোলকের ব্যাসার্ধ সমান কত বাবা, আর বড় গোলকের ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে বড় গোলকের আয়তন কত, 4/3 πr কিউব। এবার ভালো করে বুঝবে বাবা, আমি হ্যাঁ ভালো করে বোঝো, আমি মন দিয়ে বোঝো, আমি বোঝাচ্ছি সুন্দর করে। ধরো এই একটা গোলক আছে, এই একটা গোলক আছে, এই একটা গোলক, তাহলে 3টে গোলক ছিল। কি কি? একটা গোলকের ব্যাসার্ধ 3, একটা গোলকের ব্যাসার্ধ 4, এবং আরেকটা গোলকের ব্যাসার্ধ 5। এই তিনটেকে গলিয়ে, মানে এই তিনটে নিয়ে বড় গোলক পাওয়া গেছে, মানে এই তিনটেকে গলিয়ে অ্যাকচুয়ালি এই বড় গোলকটা পাওয়া গেছে। এই বড় গোলকের ব্যাসার্ধ আমি ধরে নিয়েছি আর। তার মানে আমি বলতে পারবো যে এই গোলকের আয়তন প্লাস এই গোলকের আয়তন প্লাস এই গোলকের আয়তন সমান সমান এই গোলকের আয়তন হবে, হিসেব মতো তাই হবে, তাই না? তাহলে 3টে গোলকের আয়তন মিলেই বড় গোলকের আয়তন হবে। তাহলে বড় গোলকের আয়তন আমরা ধরে নিয়েছি। তাহলে শর্তানুসারে আমরা এখন বলতে পারবো, এই 3টে গোলকের আয়তন সমান সমান বড় গোলকের আয়তন। তাহলে বড় গোলকের আয়তন কত, 4/3 πr কিউব। তাহলে এই 3টে গোলকের আয়তন কত, 4/3 π3 প্লাস 4/3 π4 প্লাস 4/3 π5। তাহলে এখন আমি 4/3 সবার মধ্যে থেকে তুলে দিলাম, দিলে কি পাবো, r কিউব সমান সমান 3 কিউব, 3 কিউব কত পাবো, 27, 4 কিউব 4 16 64, 5 কিউব 5 25 125, এটা পেলাম। তাহলে এটা যোগ করলে কত পাচ্ছি দেখো, এটা যদি যোগ করি তাহলে হচ্ছে 216 পাচ্ছি। তাহলে আর সমান কত, 216, তার মানে r কিউব সমান 6 কিউব। এটা মনে রাখতে হবে তোমায় যে 6 কিউব 216 হয়, তাহলে পরীক্ষা হলে অ্যান্সার বার করতে পারবে। আর ইকুয়াল টু কত, 6। তাহলে অবশ্যই অ্যান্সার কিন্তু লিখতে হবে, কারণ দেখতে পাচ্ছ অঙ্কগুলো খুব ছোট ছোট, অ্যান্সার না লিখলে হবে না। অতএব নির্ণেয় বড় গোলকের ব্যাসার্ধ সমান সমান 6 সেন্টিমিটার। বড় গোলকের ব্যাসার্ধ আমরা কত পেয়ে গেছি, 6 সেন্টিমিটার পেয়ে গেছি। এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10-এ আসি। কোয়েশ্চেন নাম্বার 10 করা যাক। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে, 10 বলছে একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য। গম্বুজ বলতে কেমন, তুমি একটা বাটিকে উল্টে দিলে যেটা পাবে সেটাই হচ্ছে গম্বুজ, ঠিক আছে? এটুকু মাথায় রেখো। গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত বাবা, 42 ডেসিমিটার। গম্বুজের উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে? উপরিতল বলেছে, হ্যাঁ। তার মানে একটা গম্বুজ কেমন দেখতে সেটা আমি একটুখানি এঁকে দেখাই। গম্বুজ বলেছে মানে একটা বাটিকে যদি উল্টে যাও যেমন দেখতে, সেটা হচ্ছে একটা গম্বুজ। ধরে নাও এইটা হচ্ছে একটা গম্বুজ। তাহলে গম্বুজের তলার অংশটা এরকম, এটা। তাহলে বাবা এর উপরিতল রং করবে বলেছে, এই উপরিতলটা রং করবে। তাহলে উপরিতল রং করবে মানে কি, তলারটা রং করবে না। তাহলে তলারটা রং করবে না মানে কি বাবা, কি বার করবো, সমগ্র তল কিন্তু বার করলে হবে না, বক্রতল বার করতে হবে।
এবং এর ব্যাসার্ধ বলে দিয়েছে কত, এর ব্যাসার্ধ তোমাকে বলে দিয়েছে হচ্ছে, ব্যাসার্ধ নয় ব্যাস বলেছে 42, তাহলে ব্যাসার্ধ কত হবে 42/2 মানে 21 হবে। তাহলে এখন আমি বলতে পারবো যে গম্বুজের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে গম্বুজের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য কত বাবা 42 আছে, 42 সেন্টিমিটার। তাহলে গম্বুজের ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করতে হবে, ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 42/2 সমান সমান অবশ্যই 21 সেন্টিমিটার হবে। তাহলে এটা ব্যাসার্ধ হলো। এখন গম্বুজটার কি বলেছে উপরিতল রং করতে, তাহলে উপরিতল রং করা মানে কি বলেছি বক্রতলের ক্ষেত্রফল, তাহলে গম্বুজের বক্রতলের ক্ষেত্র, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত, এখানে ব্র্যাকেটে আর লাগিয়ে দাও, তাহলে তুমি বার করতে পারবে 2πr², 2πr² বর্গ সেমি। কেন বাবা 2πr² হলো, কারণ উপরিতল বলেছে, তাহলে শুধু একটা তল হবে, 2 × 22 = 7, আর মানে কত 21 × 21, 7 × 3 = 21, তাহলে এটা 44, 21 × 3 = 63, তাহলে 63-র সাথে 44 গুণ করে দাও, 4 × 3 = 12, 2 হাতে 1, 4 × 6 = 24, আর 1 = 5, আবার 4 × 3 = 12, 2 হাতে 1, 4 × 6 = 24, 2, 5 × 2 = 7, 5 × 2 = 7, আর 2, তাহলে কত হলো 2, 7, 7, 2 এত বর্গ সেমি। এটা কি পেলাম, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল পেলাম। এবার আমাকে কি বলেছে, এবার বলছে যে 35 টাকা। আচ্ছা আচ্ছা বাবা, একটা জিনিস একটুখানি মিস হয়েছে, আমি এককটা খেয়াল করিনি, আমি সেন্টিমিটার লিখেছি, ওরা ওখানে ডেসিমিটার বলেছে বাবা, ঠিক আছে একটু ঠিক করে নাও, ওরা ডেসিমিটারে লিখেছে, ওকে একটু ঠিক করে নাও নাহলে মিস হয়ে যাবে। আমি খেয়াল করিনি, ওরা বলেছে 42 ডেসিমিটার, তাহলে এটা হলো ডেসিমিটার, তাহলে এটা হলো ডেসিমিটার। কিন্তু বাবা আমাকে যে বার করতে বলেছে প্রতি বর্গ মিটারে, তাহলে ডেসিমিটার থেকে বর্গ মিটারে নিয়ে যেতে হবে, তাহলে কিলো হেক্টো ডেকা মিটার, ভালো করে বোঝো বাবা, কিলো হেক্টো ডেকা মিটার, তারপরে ডেসিমিটার, তাহলে ডেসিমিটার থেকে মিটারে আনতে গেলে কি করতে হবে 10 দিয়ে ভাগ, তাহলে 21/10, তাহলে এত মিটার হবে, তাহলে মিটার করতে হবে, তাহলে এখানটায় সব কটা মিটার হবে বর্গ মিটার, তাহলে এটা যদি মিটার হয় তাহলে 21/10 করতে হবে নিচে, এখানেও 10, তাহলে নিচে অবশ্যই 100, তাহলে 27.72 এত বর্গ সেমি। এবার আমাকে বলেছে একটু খেয়াল করবে, এখানটায় সব মিটার বলেছে, আমি কোশ্চেনটা খেয়াল করিনি বলে সেমি দিয়ে অঙ্কটা করেছিলাম, তাহলে মিটার করে নিলাম। এবার বলেছে প্রতি বর্গ মিটারে 35 টাকা খরচ, তাহলে অতএব রং করতে মোট খরচ হবে কতটা, তাহলে এখন বর্গমিটার বলেছে 27.72 ইন্টু 35, এত টাকা খরচ হবে। এটা বাবা একটু গুণ করে নেবে, আমি আর গুণ করব না, গুণ করে নিয়ে অঙ্কটার অ্যান্সার বার করে নিই। চলে এসো তারপরের কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো, একটি ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য বলেছে যে 21 এবং 17.5। এবার গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত, তার মানে কি তৈরি করতে মানে কি, তৈরি করতে মানে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বার করলেই আমার অঙ্ক হয়ে যাবে।
ঠিক আছে না? তো এটা খুব সহজ অঙ্ক, আগের পেজেই আমরা করেছি অঙ্কটা। তো কোশ্চেন নাম্বার 11-এ এসো, কোশ্চেন নাম্বার 11-এ আসি। তাহলে কোশ্চেন নাম্বার 11 কি কি বলেছে আগে একটু লিখে নিই। তাহলে এখন আমার ধাতুর পাত তৈরি করতে বলেছে যে দুটি হচ্ছে তোমার ব্যাসের দৈর্ঘ্য ওরা দিয়ে দিয়েছে, একটা হচ্ছে 21 সেন্টিমিটার, একটা 17.5 সেন্টিমিটার, এই দুটো হচ্ছে লেগেছে। তাহলে দুটি ধাতুর পাত তৈরি করতে লেগেছে। তাহলে প্রথম ধাতুর প্রথম আর দ্বিতীয় করে ভাবি। তাহলে প্রথমে লিখবো যে প্রথম আচ্ছা গোলাকার ধাতু লেখো, তাহলে সুবিধা হবে। গোলাকার ধাতু ব্যাস ওরা বলেছে, গোলাকার ধাতুর ব্যাস কত? 21 সেন্টিমিটার। তাহলে প্রথম গোলাকার ধাতুর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ মানে 21/2 সেন্টিমিটার বাবা। দ্বিতীয় গোলাকার ধাতু এবার লিখবো। দ্বিতীয় গোলাকার ধাতুর ব্যাস কত? ব্যাস হচ্ছে 17.5 সেন্টিমিটার। 17.5 সেন্টিমিটার। তাহলে দ্বিতীয় গোলাকার ধাতুর ব্যাসার্ধ কত? 17.5/2 সেন্টিমিটার। লিখে নিলাম। তাহলে একটা 17.5, একটা 17.5/2, দুটো লিখে নিলাম। এবার বলছে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে, তার অনুপাত। তাহলে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে মানে কি বাবা? অবশ্যই মাথায় রাখবে যে এটা কিন্তু আমার ধাতুর পাত লেগেছে, যেহেতু ভেতরে ফাঁপা। যদি ভেতরে নিরেট হতো তাহলে আমরা আয়তন দিয়ে করতাম, যেহেতু ফাঁপা বলেছে তার মানে বাইরের আবরণ মানেই সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। তাহলে একেবারে আমরা লিখবো কি, যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত। তাহলে অতএব নির্ণেয় অনুপাত কত? তাহলে প্রথম ধাতুর ক্ষেত্রে 4πr² মানে 21/2 তার হোল স্কোয়ার। দ্বিতীয় ধাতু 4πr² মানে 17.5/2 তার হোল স্কোয়ার। তাহলে 4π কেটে দাও। এখানে উপরে 21 × 21 করবে, নিচে হচ্ছে 4 করবে। 17.5 × 17.5 নিচে কত? 4 করবে। দশমিক তুললে নিচে 10, এখানে দশমিক তুললে নিচে 10। তাহলে এখন 5 দিয়ে কাটাকুটি করে দিই বাবা, 4 4 কেটে গেল। তাহলে 5 দিয়ে যদি করি তাহলে 5 3 15, 5 5 25, 5 3 15, 5 5 25। এখানে 5 দুগুণে 10, 5 দুগুণে 10। এবার আবারও 7 3 21, 7 5 35, 7 3 21, 7 5। তাহলে কত হচ্ছে বাবা? উপরে দেখো 3 3 9, আর নিচের গুলো ওপাশে গুণ হয়। 3 3 9, নিচে 2 2 4, 9 4 36, আর ইস টু 5 5। এটা তোমার অ্যান্সার। ফাইনালি অ্যান্সার লিখবে যে অতএব দুটি ধাতু তৈরি করতে যে পরিমাণ পাত লেগেছে তার অনুপাত হলো 36/25। অ্যান্সার গুলো যদি না লেখো তাহলে কিন্তু খুব বিপদ, বলে দিলাম। ঠিক আছে, এবার চলে আসব। দেখো 12 নম্বর প্রশ্ন আমরা করব। 12 নম্বর প্রশ্ন সব থেকে আলাদা বলা যায়। আমরা করব হচ্ছে আগে 13 নম্বর করব, লাস্টে 12 নম্বরটা করছি। কেন 12 নম্বরটা এই চ্যাপ্টারের বলতে পারো একটা স্পেশাল অঙ্ক, কারণ কোনো দেখো গিভেন ডেটা নেই, মানে কোনো সংখ্যা নেই, কোনো কিছু নেই। অঙ্কটা কিন্তু একটু আলাদা। চলে এসো, আগে আমরা 13 নম্বর অঙ্ক করে নিই, তারপর আমরা 12তে আসবো। তাহলে 13 নম্বর অঙ্ক আগে করি। 13 নম্বর অঙ্ক কি বলছে একটুখানি দেখো। বলছে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকে
অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র আছে। ঠিক আছে, ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল। আমি একটু ক্লিয়ার করে বলি। আচ্ছা দেখো, ভূগোলক বলতে কি বাবা? ভূগোলক বলতে দেখো না, ওই টেবিলের উপরে রাখা থাকে একটা পৃথিবী টাইপের গোলাকার, যেটা দিয়ে ঘোরানো হয়, তোমরা এটা দেখে থাকবে, বিভিন্ন জায়গায় থাকে বা অনেকের বাড়িতেও শোপিস হিসাবে রাখে। টেবিলের উপরে ওই একটা থাকে যেটা হচ্ছে পুরো পৃথিবীর ম্যাপ ফ্যাপ ওর মধ্যে থাকে এবং যেটাকে ঘোরানো যায়, পুরো গোলাকার। হ্যাঁ, ওইটার কথা বলেছে, ওটা ভূগোলক বলে। এবং ওই ভূগোলকের বলছে যে 14 সেমি ব্যাস বিশিষ্ট, মানে ভূগোলকের ব্যাস বলে দিয়েছে। তাহলে ভূগোলকের ব্যাসটা বলে দিয়েছে, তাহলে ব্যাসার্ধটা আগে লিখে নিই, তারপর আমি বাদ বাকিটা বার করছি। তাহলে ভূগোলকের ব্যাসার্ধ ব্র্যাকেটে আর, তাহলে ভূগোলকের ব্যাসার্ধ কত বাবা? ভূগোলকের ব্যাসার্ধ অবশ্যই বলেছে কত? ভূগোলকের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার। তাহলে ভূগোলকের ব্যাসার্ধ কত? আর ব্র্যাকেটে হচ্ছে 14 সেন্টিমিটার। না 14 নয়, ওটা ব্যাস বলেছিল বাবা, তাহলে এটা ব্যাসার্ধ। ঠিকই আছে, ব্যাসার্ধই বলেছে, সরি, ব্যাসার্ধই বলেছে। দেখে বলছি তো, ওইটা নেই, তোমার থেকে ছবি চেয়ে নিলাম, তো যে কারণে হচ্ছে গন্ডগোল হচ্ছে মাঝে সাঝে, দেখে ফেলছি উল্টোপাল্টা। 14 সেমি ব্যাসার্ধ। এখন ভালো করে বুঝবে, তাহলে ভূগোলকটার ভেতরে ফাঁপা থাকে আমরা জানি, তাহলে ভূগোলকের আমাকে বলেছে ধাতব পাতের ক্ষেত্রফল, তার মানে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে ভূগোলকের প্রথমে বার করছি বক্রতলের ক্ষেত্র। বক্রতলের ক্ষেত্রফল কত? 4 পাই r স্কোয়ার, পাই আর স্কোয়ার বর্গ সেমি। তাহলে 4 × 22 = 7 ইন্টু r স্কোয়ার মানে 14 × 14, তাহলে 7 × 2 = 14 হলো। আর কোনো কিছু যাবে না, কারণ তুমি এখন বলতে পারো 22 × 4 = 88, 14 × 2 = 28। তাহলে এখন 88 আর 28 কে গুণ করে নাও, 8 8 64, 4 হাতে থাকলো 6, 8 8 64, 64 আর 70, 2 8 16, 6 হাতে থাকলো 1, 2 8 16 আর 1 17, 4, এটা 6, 7 আর 7 14, 8 হাতে থাকলো 1, 2, 2 4 6 4 বর্গ সেমি। তাহলে হলো। এবার এখানেই শেষ নয়, ওখানে কি বলেছে বাবা? আমি একটু ছবি এঁকে বলি। ভূগোলক মানে দেখতে কেমন? এই টাইপের এই গোলাকার অংশ। এবার বলছে এর উপর ছিদ্র আছে, তার মানে এইখানে একটা ছিদ্র আছে, আর ধরো এখানে একটা, দুটো ছিদ্র আছে। তাহলে এই ছিদ্র দুটো তো আমি যখন সমগ্র তলের ক্ষেত্রফল বার করেছি, তাহলে ছিদ্র দুটো তো হিসাব করে নিয়েছি, কিন্তু ছিদ্রের মধ্যে তো, ছিদ্রর জায়গাটা তো অ্যাকচুয়ালি ধাতব পাত ছিল না, তাহলে ছিদ্রগুলো আমি হিসাব করে ফেলেছি। তাহলে ছিদ্রগুলো যেহেতু হিসাব করে ফেলেছি বাবা, তাহলে অবশ্যই মাথায় রাখবে, ভালো করে শোনো, ছিদ্রগুলো যেহেতু হিসাব করে ফেলেছি, তাহলে অবশ্যই ছিদ্রগুলো বাদ দিতে হবে, কারণ ছিদ্র দুটো আছে, সেখানে ধাতব পাত নেই। তাহলে দুটো ছিদ্র আছে এবং ছিদ্রগুলো অবশ্যই কিন্তু বৃত্ত, এটা মাথায় রাখবে, ছিদ্র কিন্তু গোলক নয়, কারণ উপরের ছিদ্রটা, এগুলো কি আছে, এগুলো একটা বৃত্ত হবে, কিন্তু ছিদ্রগুলো গোলক নয়, কারণ ছিদ্র একটা বৃত্ত। তাহলে ছিদ্রের মোট ক্ষেত্রফল বার করবো এবার। ছিদ্রের মোট ক্ষেত্রফল, তাহলে ছিদ্রের যদি ক্ষেত্রফল বার করি, ছিদ্রের ক্ষেত্রফল ফর্মুলা কি? পাই r স্কোয়ার, মানে ছিদ্রের যে ব্যাসার্ধ বলেছে 0.7, তাহলে পাই 0.7 হোল স্কোয়ার। এবং কটা ছিদ্র আছে? দুটো, তাহলে 2 ইন্টু হবে এত বর্গ সেমি।
তাহলে 2 ইন্টু 22-এর 7 ইন্টু 0.7 মানে 7-এর 10 আর 7-এর 10 দুইবার লিখে দেবো। 7 7 কেটে দাও, তাহলে 22 দুগুণে 44 ইন্টু 7 নিচে হচ্ছে 100। 7 4-এ 28-এর 8 হাতে থাকলো 2, 7 4-এ 28 আর 2 হচ্ছে 30। দুটো সংখ্যার আগে দশমিক, এত বর্গ সেমি। তাহলে এটা কি হবে বাবা? এটা বাদ যাবে, এটা বাদ চলে যাবে। অতএব মোট ধাতব পাতের ক্ষেত্রফল, ধাতব পাতের ক্ষেত্রফল যদি হয় 2 4 6 4, এখান থেকে 3.08 বাচ্চা, তাহলে 2 4 6 4 এখান থেকে 3.08 বাদ দেবো। তাহলে 10 থেকে 8 গেলে 2 হবে বাবা, 9 রইল, এখানে 0 6 2 4 হলো 2 4 6 0 9 2 বর্গ সেমি। দ্যাট ইজ তোমার অ্যান্সার। এবার ফাইনালি আমরা আসবো কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12 ভালো করে বোঝার চেষ্টা করবে, কারণ কোয়েশ্চেন নাম্বার 12টা কিন্তু বোঝাটা একটু কঠিন আছে। কারণ দেখো, যেহেতু কোনো রকম কোনো নাম্বার নেই, কোনো সংখ্যা নেই, অঙ্কটার মধ্যে কিন্তু কোনো নাম্বার নেই, কিছু নেই, সবই তোমাকে ধরে নিয়ে করতে হবে। মানে বলতে পারো এটা একটা থিওরি টাইপের সাম, একটা থিওরি বলতে পারো। এই থিওরি টাইপের সাম যেহেতু কোনো কিছুই দেওয়া নেই, তো সুতরাং তোমাকে বুঝতে হবে অঙ্কটা করার ক্ষেত্রে একটুখানি আমাকে বুঝে করতে হবে, নাহলে কিন্তু করাটা সম্ভব নয়। হয়তো করে নেবে কিন্তু পরে মনে থাকবে না, ঠিক আছে? যে কারণে অঙ্কটা তোমাকে একটু হলেও বুঝতে হবে। তো চলে এসো 12 নম্বর অঙ্কে আসা যাক। তো 12 নম্বর অঙ্কে তাহলে আমরা আসছি। তাহলে 12 নম্বর অঙ্কে কি বলতে চেয়েছে চলো ভালো করে খেয়াল করো বাবা। আমাকে যেটা বলেছে এখানটায়, দুটো তিনটে জিনিসের কথা বলেছে। কি জিনিস না, অঙ্কটা পড়ো। বলছে একটা ধাতব গোলাকার বা গোলকের উপরিতল কেটে নেওয়া হলো, এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। এবার কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট অংশের আয়তনের অনুপাত। ঠিক আছে? দেখো 3 ডাইমেনশন মানে ছবি আমি হয়তো খুব ভালো বলতে পারবো না, লিখে করি, তোমরা নিজে কোশ্চেনটা দুবার পড়ো। কি বলছে দেখো, বলছে একটা ধাতব গোলক আছে, গোলকের উপরিতল এমন ভাবে কাটা হয়েছে, গোলকের উপরিতল এমন ভাবে কাটা হয়েছে যে মানে নতুন বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক হবে। মানে নতুন যে গোলকটা তৈরি হয়েছে তার বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে এই হচ্ছে আমার প্রশ্নপত্র। তাহলে এইটা এইভাবে আমরা করব। তাহলে আমি ধরে নিচ্ছি, ভালো করে বুঝবে, কোয়েশ্চেন নাম্বার 12। তাহলে আমি ধরে নিচ্ছি ধাতব গোলকের ব্যাসার্ধ, মানে কি ওই মেন যে গোলক ছিল তার ব্যাসার্ধ কতটা। আমি ধরে নিচ্ছি যে ধরি ধাতব গোলকের ব্যাসার্ধ সমান সমান আর, মানে এটা হচ্ছে মেন গোলকটা, এর ব্যাসার্ধ হয় আর। এবার এর উপরেই আমি কাটাকুটি করব। তাহলে এখন আমি বলছি উপরিতল কেটে নেওয়ার ফলে যে গোলক তৈরি হয়েছে তার তার হচ্ছে তোমার ব্যাসার্ধ কত হবে সেটাও ধরে নিচ্ছি। তাহলে এবার একই সঙ্গে সঙ্গে বলছি যে উপরিতল, মানে ধরে নাও না একটা তরমুজ, ধরে নাও পুরো গোলাকার, মানে একটা গোলক, তার উপর থেকে কেটে নিয়েছি। ভাবো, কারণ আঁকতে পারবো না, আঁকতে পারবো না, আঁকা যাবে না তা নয়, আঁকা যাবে, একটু সময় লাগবে।
যেহেতু 3 ডাইমেনশন পিকচার, আর খুব ভালো আমি আঁকতেও পারি না। তো একটু কল্পনা করো যে একটা তরমুজ ধরো, পুরো গোলাকার তরমুজ, কারণ তরমুজ সবসময় গোলাকার হয় না, কোনো কোনো সময় ডিম্বাকার হতে পারে, লম্বাটে হতে পারে। তো ভেবে নাও যে একটা গোল তরমুজ যার উপর থেকে কেটে নেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে উপরিতল কেটে নেওয়ার ফলে একটা গোলক তৈরি হয়েছে, তার ব্যাসার্ধটাও ধরে নিচ্ছি। তাহলে এখন আমি বলছি উপরিতল কেটে নেওয়ার ফলে উপরিতল কেটে নেওয়ার ফলে যে নতুন গোলক তৈরি হয়, যে নতুন গোলক তৈরি হলো তার ব্যাসার্ধ সমান সমান r1 একক, তার ব্যাসার্ধ r1 একক। তাহলে এবার কি বলছে দেখো বাবা, বলছে যে যে নতুন গোলকের তৈরি হচ্ছে, এবার বলছে যে নতুন গোলকের মানে সমগ্রতলের ক্ষেত্রফল আগের গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে এটা আমাকে বলে দিয়েছে, তাহলে আমি বলতে পারবো শর্তানুসারে আমি বলতে পারি যে 4πr1² এটা সমান আগের গোলকের ব্যাসার্ধের অর্ধেক। তাহলে আগের গোলকের কত ছিল, 8 ছিল, তাহলে 4πr²/2 হবে। তাহলে এখন আমি বলতে পারবো 4π ক্যান্সেল আউট করলে r² = 2r1²। তাহলে এখন অবশ্যই r = কত বলতে পারবো, √2r1²। √2 রুটের বাইরে বেরোতে পারবে না, r1টা বেরিয়ে যাবে। তাহলে এটা পেয়ে গেলাম। এবার কেটে নেওয়া অংশের আয়তন আর মূল আয়তনের অনুপাত জানতে চেয়েছে। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন তাহলে কত হবে, কেটে নেওয়া অংশের আয়তন, তাহলে অবশ্যই ভালো করে বুঝবে, কেটে নেওয়া অংশের আয়তন মানে কি, যেটা কেটে নিয়েছি আর অবশিষ্ট পড়ে থাকবে। ভালো করে মন দিয়ে বোঝো, কেটে নেওয়া অংশের আয়তন, তাহলে কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশের আয়তন কি হবে, কেটে নেওয়া অংশের আয়তন কি হবে, উপর একটা তো কেটে নিয়েছি, তাহলে মূল যেটা ছিল সেটা কত বাবা, 4/3πr3, এটা ছিল মূল। তার থেকে যেটা পড়ে আছে তার আয়তন হচ্ছে আবার r1, যেহেতু ধরেছি 4/3πr1³, তাহলে এই দুটো বিয়োগ করলেই আমরা পেয়ে যাব কেটে নেওয়া অংশের আয়তন। তাহলে এই দুটো বিয়োগ করলে কেটে নেওয়া অংশের আয়তন পেয়ে যাবো। তাহলে 4/3π যদি তুমি কমন নাও, তাহলে এটা পাবে r³ - r1³, এটা হয়ে গেল। এবার অবশিষ্ট অংশ কত, অবশিষ্ট অংশ তো ধরে নিয়েছি, অবশিষ্ট অংশের আয়তন, অংশের আয়তন কত বাবা, 4/3πr1, ধরে নিয়েছি r1, তাহলে এই দুটোর অনুপাত চেয়েছে। তাহলে শর্ত বা অতএব নির্ণেয় অনুপাত কত হবে ভালো করে বোঝো, অনুপাত হবে 4/3πr³ - r1³ ইসটু 4/3πr1³। 4/3π কেটে দাও। এবার আর এর ভ্যালু কত বাবা, √2r1, তাহলে আর এর ভ্যালু বসিয়ে দাও, √2r1 তার কিউব মাইনাস r1³ ইসটু r1³। তাহলে √2 মানে কি বাবা, √2 হোল কিউব মানে 2√2 হবে, r1³ মাইনাস r1³ ইসটু r1³। তাহলে r1 সবার থেকে তুলে দাও, কত হবে, 2√2 - 1 ইসটু কত, 1। তাহলে 2√2 - 1 ইসটু 1, দ্যাট ইজ তোমার অ্যান্সার। এই অঙ্কটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তোমাদের পরীক্ষায়, স্কুলের পরীক্ষায় কিন্তু অঙ্কটা দেবে, এটুকু আমি বলে দিই, ঠিক আছে? স্কুলের পরীক্ষায় তোমাদের গোলক যখন হবে এই অঙ্কটা দেবে। যাই হোক, গোলক আমাদের শেষ।